নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের একটা সুন্দর গল্প, দিয়ে যাওয়া। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম দিয়ে যাওয়া। মেঝেতে পাতা বিছনায় শোয়া বিজনের একদম অভ্যেস নেই। গায়ে পিঠে খুব বেদনা হয়ে যায়। অথচ এই ঘরে যে ছোট ডিভানটা রয়েছে তাতে দুজনের কুলোবে না। আর একটা খাট কিনতে হবে। বাইরের লোকজন এলে মুশকিলে পড়তে হয়। অবশ্য এর আগে এমন কেউ আসেনি যে নিজেদের শোবার খাট ছেড়ে দিয়ে ওদেরকে বাইরের ঘরের মেঝেতে শুতে হয়েছে। বিজন মুখ ফিরিয়ে দীপাকে দেখল। শোবার ভঙ্গিতে মনে হচ্ছে ওর কোনো অসুবিধে হচ্ছে না, যেন এইরকম শক্ত মেঝেতে শুয়ে ও আজন্ম অভ্যস্ত। দীপা কি অদ্ভুতভাবে সব কিছু মানিয়ে নিতে পারে। ওর বিয়ের আগেকার স্বাচ্ছন্দ্য আর এখনকার অভাব প্রভাবগুলোর মধ্যে যেন কোনো ফাঁকা জায়গা নেই। যেসব মেয়েরা প্রেম করে বিয়ে করে তাদের মনের জোর বোধহয় খুব জোরালো হয়ে যায়। এতদিন যে কথাটা মনে হয়নি, ওদের এই দুঘরের ছোট্ট ফ্ল্যাটটাকে খুব ছোট্ট বলে মনে হচ্ছে এখন। মাত্র বছর দেড়েক ওদের বিয়ে হয়েছে, এখনও ভালো করে ঘরদোর সাজানো হয়নি। জিনিসপত্রে ঘর জুড়ে রয়েছে, কিন্তু তবু সেই দেশলাই বাক্সের উপমাটাই বারবার মনে আসছে। বিছানা ছেড়ে উঠল বিজন। বড্ড গরম হচ্ছে। এ ঘরে ফ্যান নেই। ওদের যাবতীয় সম্পত্তি পাশের ঘরে, ওদের শোবার ঘরে। আলো না জ্বেলে ভেতরের বারান্দায় এলো। দরজা খোলার সময় শব্দ বাঁচাতে গিয়েও জোর শব্দ হলো। মাঝরাতে শব্দগুলোর প্রাণশক্তি যেন বহুগুণ বেড়ে যায়। কুঁজো থেকে জল গড়িয়ে খেতে খেতে ওর মনে হলো পাশের ঘরেও ফ্যান ঘুরছে না। চিরকাল হাত পাখা চালিয়ে ফ্যানের হাওয়া দাদুর একদম সহ্য হয় না। ছেলেবেলায় দেখেছে ঘুমোতে ঘুমোতে দাদুর একটা হাত পাখাটাকে ঠিক নেড়ে যেত। কি মনে হলো বিজন ওদের শোয়ার ঘরে একবার উঁকি দিল। দরজা বন্ধ করেননি দাদু। পর্দার ফাঁক দিয়ে ঘরটা বেশ দেখা যাচ্ছে। ওপাশের জানলা দিয়ে ফিকে চাঁদের আলো ওদের খাটের বাজুতে এসে পড়েছে। সাদা ধপধপে বিছানায় দুই পা সোজা করে দাদু শুয়ে আছেন। দাদুর গায়ের রং অসম্ভব ফর্সা। এই 90 বছর বয়সেও রংটা মরেনি। জ্যোৎস্নায় মাখামাখি হয়ে কি রূপময় লাগছে এই মুহূর্তে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঘরে ফিরে এলো বিজন। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ও বুঝতে পারল দীপা জেগে আছে। বিজন বলল, ঘুমোওনি? পাশ ফিরে শুয়ে দীপা বলল, বড্ড গরম, ঘাড় গলা একদম জপজপ করছে। বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেটটা হাতড়ে একটা সিগারেট বার করলো বিজন। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চট করে ঘুম আসতে চায় না। এই সময় সিগারেট খেতে মন্দ লাগে না। দেশলাইটা জ্বালতে অন্ধকার ছিটকে সরে গিয়ে আবার ছুটে চলে এলো। শুয়ে শুয়ে সিগারেটের টান দিয়ে বিজন বলল, তোমার খুব কষ্ট হচ্ছে না? ধুত, দাদুর জন্য তো আলাদা করে কিছু করতেই হচ্ছে না। প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এখন তো দেখছি একদম মাটির মানুষ। তারপর একটু চুপ করে থেকে আদুলে গলায় বলল, এই আমাকে একটা টান দাও না। হাত সরিয়ে নিল বিজন। না, তোমার অভ্যেস হয়ে যাবে। বাঙালি মেয়েরা আবার সিগারেট খাওয়া কি? তারপর আবার কি ভেবে দীপার হাতে সিগারেটটা দিয়ে দিল। মাঝে মধ্যে দীপার মাথায় এরকম ভূত চাপে। টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা দিয়ে যেতে বললে নিজেই ধরিয়ে এনে দেয়। এ নিয়ে অনেক ঠাট্টা করেছে ও বিজন। ব্যাপারটা সবটাই মজা দীপার কাছে। দীপার কাছ থেকে সিগারেটটা ফেরত নিতে নিতে বিজন বলল, এই সময় তোমার পেটে নিকোটিন যাওয়াটা ঠিক নয়, বুঝলে? কেন? পেটের ভেতর যিনি আছেন
তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। সঙ্গে সঙ্গে বিজনের কোমরে প্রচণ্ড একটা চিমটি কাটল দীপা। প্রায় চিৎকার করে উঠছিল বিজন। দীপা চাপা গলায় বলল, বদমাস। খানিক বাদে দীপা বলল, আমাদের এই শতবুদ্ধিটা একদম বোগাস। সামান্য কাটা ঘায়ের জন্য ইঞ্জেকশন দিতে চায়, বোঝো। ওদের পাড়ার ডাক্তার এসকে রায়কে দীপা ঠাট্টা করে শতবুদ্ধি বলে। সামান্য জ্বরজারি হলেও ইঞ্জেকশন ছাড়া উনি কথাই বলেন না। অল্প পয়সায় চট করে অসুখ সেরে যায় বলে রুগীও উপচে পড়ে। বেশিরভাগই গরিব গেরস্ত মানুষ। সেই শতবুদ্ধির কাছে দাদুকে নিয়ে গিয়েছিল দীপা। দিন সাতেক আগে দাদুর বাঁ হাতের আঙুলের ফাঁকে ঘাটাকে ও আবিষ্কার করেছিল। দাদু বলেছেন বেশ কদিন ধরেই ওটা হয়েছে, ছাড়ছে না কিছুতেই। দীপা দু একটা মলম দিয়ে কমাতে না পেরে আজ শতবুদ্ধির কাছে নিয়ে গিয়েছিল। শতবুদ্ধি সব দেখে শুনে একটা ইঞ্জেকশনের কোর্স কমপ্লিট করতে বলেছিলেন। দীপা আপত্তি করায় একজন স্কিন স্পেশালিস্টকে দেখাতে বলেছেন। বিজন অবশ্য এতটা গুরুত্ব দিতে রাজি নয়, কিন্তু দীপার আবার ডাক্তার দেখানো ব্যারাম আছে। সামান্যতেই ছটফট করে। ওই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করেছে ডাক্তার নাগের সঙ্গে। চাঁদনিতে বসেন ভদ্রলোক, দীপার বাবার বন্ধু। ফিস টিস কম নেবেন বোধ হয়। অবশ্য দাদুর জন্য খরচা করতেও পিছু পা নয়। উনি এসছেন আজ 9 দিন হলো। প্রথম দিন বাজারে গিয়ে ও খুব বেকায়দায় পড়ে গিয়েছিল। এমনিতে ওদের সংসারে আলু পেঁয়াজ আর 250 মাছ কিনলেই দিব্যি চলে যায়। বেশি রান্নাবান্নার ঝামেলা করতে চায় না দীপা। কলকাতার মেয়েরা বিয়ের আগে বড় একটা হেঁসেলের ধারে আসে না। দাদু আসছেন খবর পেয়ে ওর তো নাড়ি ছেড়ে যাওয়ার মতন অবস্থা। অবশ্য দাদু মাছ মাংস ডিম কিছুই খান না। এই 90 বছর বয়সে ওর গলার খাদ্যনালী ছোট হয়ে এসছে। শক্ত কিছু খেতে গেলে দম বন্ধ হয়ে আসে। একদম গলানো ভাত ডাল আর একটা সেদ্ধ হলেই চলে যায়। তবে দুধটা কিন্তু চাই। ছেলেবেলায় দাদুকে রোজ শীতকালে এক জামবাটি পায়েস খেতে দেখেছিল বিজন। এখন এখানে অবশ্য জামবাটি নেই। শ্যামবাজার থেকে কিনে আনা কাঁচের বাটিতে পাতলা করে পায়েস রেঁধে দেয় দীপা, বিজনের কথা মতন। খেয়ে বুড়োর কি ফুর্তি। এই সময় দীপার এতটা খাটনি হওয়া উচিত নয়, কিন্তু দাদু যখন নিজে থেকেই এখানে আসার কথা লিখলেন তখন দীপা যেন বেশ খুশিই হয়েছিল। ওদের এই বিয়েটা বিজনের বাড়ির লোক সহজ চোখে নেননি। এমনকি বিজনের বাবাও অমত করেছিলেন প্রথমটায়। একমাত্র এই ঠাকুরদার চাপে সবাইকে মেনে নিতে হয়েছে। মেনে নেননি কেউ, নিলে ছেলের সংসারে গুছিয়ে দিতে কেউ না কেউ আসতই। শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব আর কতটুকু, কিন্তু এই 1.5 বছরে ওরা কেউ আসেননি বিজনের কাছে। মনে মনে একটা দুঃখ ছিল ওর। বোধহয় দীপা ব্যাপারটার জন্য নিজেকেই দায়ী করত। মুখ ফুটে বিজনকে অবশ্য কিছুই বলেনি। তা সেই দাদু আসছেন শুনে যেন হাতে স্বর্গ পেয়ে গিয়েছিল ওরা। ওদের এই কলকাতার বাড়িতে দাদু আসা মানে ওদের সমস্ত অভাবই পূর্ণ হয়ে যাওয়া। এই ফ্ল্যাটটা দোতলায়। যোগাযোগ ছিল বলে খুব সস্তায় পেয়ে গিয়েছিল বিজন। দক্ষিণ খোলা এই ফ্ল্যাট বাড়িটার ঠিক সামনেই একটা ছোট্ট পার্ক আছে। মোটামুটি ওদের পক্ষে স্বর্গই বলা যায়। দাদু যেদিন কলকাতায় এলেন সেদিন বিজন একাই স্টেশনে যেতে চেয়েছিল। দীপা বাড়িতে থাকলে দাদুর খাবার দাবার জল গরম এসব করে রাখতে পারবে, কিন্তু দীপা সে কথা শোনেনি। জোর করেই সেই ভোর রাত্রে প্রায় প্রথম ট্রাম ধরে স্টেশনে ছুটেছিল ওরা। অত ভোরে কখনো বেরোনো হয় না। বেশ লাগছিল ট্রামে যেতে যেতে। কলকাতার চেহারাটা ভোরবেলায় একদম অন্যরকম হয়ে যায়। যদিও বিজন দাদুর চিঠিতে জেনেছিল উনি একাই আসছেন, তবু ঠিক বিশ্বাস করেননি। এখন শিলিগুড়ি থেকে এক রাতেই কলকাতায় চলে আসা যায়, কিন্তু দাদুর এই বয়সে একা আসাটা ঠিক ভাবা যায় না। ট্রেন যখন এলো প্ল্যাটফর্মে
ঠিক তখনই ওরা দাদুকে দেখতে পেল। দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছেন ওদের দেখে। বয়সে শরীরটা প্রায় কুঁজো হয়ে এসছে, কিন্তু ট্রেন থামা মাত্রই যেভাবে নেমে এলেন তাতে বয়সটাকে ঠিক বোঝা যায় না। ওরা প্রণাম করতেই 2 হাত বাড়িয়ে ওদের আঁকড়ে ধরলেন দাদু। তারপর চোখ বন্ধ করে বুক ভর্তি বাতাসটাকে ছেড়ে দিয়ে বললেন যে, জোর করে চলে এলাম দিদিমণি, তুমি আমাকে 2 ভাতে ভাত খাওয়াতে পারবে তো? তারপর বিজনের দিকে বুড়ো আঙুল নেড়ে দীপাকে বললেন, একে আমার বিশ্বাস করতে ভরসা হয় না বাপু। বিজন দাদুর কাঁধ থেকে কাপড়ের ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল। পরে দেখেছে গোটা 3 কাপড় আর 2 লং ক্লথের পাঞ্জাবি, 2 গেঞ্জি, একটা ব্রাহ্মী তেল আর একটা চিরুনি নিয়ে দাদু শটান চলে এসছেন। এতক্ষণ লাঠিটা কনুইতেই ঝোলানো ছিল। এবার এক হাতে লাঠি, অন্য হাতে বিজনকে ধরে উনি স্টেশন পেরিয়ে এলেন। ট্যাক্সিতে উঠে বললেন, তোমাদের কলকাতার যা গল্প শুনি, আমি থাকতে পারবো তো? তারপর হেসে বললেন, তা তোমাদের ঘরের মধ্যে তো আর কলকাতা ঢোকেনি, কি বলো? দীপা বড় বড় চোখ মেলে দাদুকে দেখছিল। বিয়ের পর ওরা যখন বউভাতে শিলিগুড়িতে গিয়েছিল, তখন দাদুর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তাই হয়নি। ওদের শিলিগুড়ির বাড়িতে দাদুর সঙ্গে কাকারা থাকেন। বিজনের বাবা দাদুর বড় ছেলে, সারা জীবন রেলে চাকরি করে যাচ্ছেন। এখন রিটায়ার করার মুখে গৌহাটিতে পোস্টেড। ছেলের বউভাতে বিজনের মাকে নিয়ে যেন কদিন শিলিগুড়িতে বেরিয়ে গেলেন। যা কিছু আয়োজন সব দাদুই করেছিলেন। দাদু রিটায়ার করেছেন প্রায় 30 বছর হলো। সারা জীবন চাকরি করে যে অর্থ সঞ্চয় করেছেন তা 30 বছর থাকতে পারে না। কিছু শেয়ার কেনা ছিল চা বাগানের, তার সামান্য কিছু ডিভিডেন্ড আর শখানেক পেনশনের টাকায় দাদুকে চালাতে হয়। কাকারাই সংসার চালান, কিন্তু বিজন দেখেছে ওর কিছু ব্যাপার হলে দাদু কোথা থেকে টাকা নিয়ে এসে দরাজ হাতে খরচা করেন। প্রায় 4 বছর বয়সে দাদুর সঙ্গে শিলিগুড়ির নতুন বাড়িতে ও চলে আসে। বাবা মাকে ছেড়ে সেই 4 বছর বয়স থেকে প্রতি মুহূর্তে ওর মানসিকতায় দাদুই জড়িয়েছিলেন। নিজেদের ছেলেদের বদলির চাকরির জন্য বোর্ডিংয়ে রেখে মানুষ করেছেন, কিন্তু নাতিকে কখনো চোখের আড়াল হতে দেননি। বউভাতের দিন সবার সামনে দীপাকে আশীর্বাদ করতে গিয়ে বলেছিলেন, কখনো বোকা হবে না, ওকে চোখে চোখে রাখবে যেমন আমি রেখেছিলাম। এখন থেকে বিজুর সমস্ত দায়িত্ব তোমার ওপর। বাড়ির সামনে ট্যাক্সি থেকে নেমে দাদু বললেন, ওরে বাবা, তোমরা দোতলায় থাকো নাকি? আমার তো উঠতে বড্ড অসুবিধে হবে। দীপা বলেছিল, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আপনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। দাদু বললেন, তা ধরো ক্ষতি নেই, কিন্তু তোমার নিজের শরীরেই তো রক্ত নেই বাপু। মেয়ে মানুষদের শরীরে রক্ত না থাকলে সন্তান জড়ভরত হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করেছিল দীপা, আর চোখে বিজনের দিকে তাকিয়েছিল। দাদুর চোখে কি এর মধ্যেই ধরা পড়ে গেছে? বিজন দাদুকে দেখছিল, ঠিক সেই রকমই আছেন, একটুও পাল্টাননি। সোজা কথা একদম মুখের ওপর সোজা বলে দেওয়ার জন্য আত্মীয় স্বজনদের কাছে এই মানুষটি বড্ডই অপ্রিয়। দোতলায় উঠতে বেশ কয়েকবার দাঁড়াতে হলো। ওদের ফ্ল্যাটে ঢুকে দীপা দাদুকে শোবার ঘরে নিয়ে গেল। আপনি আগে বিশ্রাম করুন, তারপর জামা কাপড় ছাড়বেন। শোবার ঘরে ঢুকে দাদু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। দেওয়ালে বিজনের ছোটবেলার একটা ছবি ছিল। দাদুর হাত ধরে হাঁটছে। ছবিটা দেখে দাদু চোখ বড় করে বললেন, ওরে বাবা, আমার ছবি দেখছি এখানে? তারপর আস্তে আস্তে বললেন, দেখো দিদিমণি, বিজুর বুকটা কেমন পাল্টে গেছে, আমি কিন্তু একই রকম আছি, কি বলো? ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল বিজন কথাটা শুনে। হঠাৎ কি সহজে সেই ছেলেবেলাটা ওর বুকের মধ্যে এক ছুটে চলে এসে সমস্ত শরীরে একটা কান্নার কাঁপুনি ছড়িয়ে দিল। বিজন পা টিপে টিপে বসার ঘরে চলে এসেছিল। মাঝরাত্রে অন্ধকার বেশ চোখ সওয়া হয়ে যায়, যদিও এ ঘরে চাঁদের আলো এখনো আসেনি।
তবু মুখ ঘুরিয়ে বিজন দীপার মুখটা দেখতে পেল। এর মধ্যে কোন ফাঁকে ওর চোখ বন্ধ হয়ে গেছে। বেচারার খুব খাটনি যাচ্ছে। এখন দুপুরবেলা একদম ঘুমোয় না, শুধু দাদুর সঙ্গে বকবক করবে। বুড়োদের এমনিতে ঘুমটুম কম হয়, কিন্তু এই সময় দীপার তো ঘুমানো উচিত। অবশ্য হিসেব মতন এখনো প্রায় 4.5 মাস দেরি আছে। এর মধ্যে দুবার চেক আপ করিয়ে নিয়ে এসছে বিজন। সব ঠিক আছে, শুধু রক্তাপ্লতার অভিযোগ। এক গাদা ওষুধ দিয়েছেন ডাক্তার, খেলে তো কাজ হবে। বিজন ওকে আর ডাকলো না। আর কয়েক ঘন্টা বাদেই তো ভোর হবে, তখন এমনিতেই বেচারার ঘুম ভেঙে যাবে। 5টা বাজার সঙ্গে সঙ্গেই ওদের দরজায় শব্দ করেন দাদু। আজন্ম দেখে এসছে ও ব্যাপারটা। ছেলেবেলায় ভোর রাত্রে দাদু ওকে বিছানা থেকে টেনে তুলতেন। ঘুমে চোখ এঁটে থাকতো, তাতেই জলের ঝাপটা দিতে বলতেন। শীত গ্রীষ্ম বলে কিছুই ছিল না। প্রচণ্ড শীতের ভোরে মাথায় বাঁদুরে টুপি পরে সারা শরীরে পশম জড়িয়ে দাদুর হাত ধরে ওকে দৌড়তে হতো। দাদু এত জোরে হাঁটতেন যে না দৌড়লে বিজন তাল রাখতে পারত না। তখনও আবছা অন্ধকার জড়ো হয়ে থাকতো গাছের মাথায়। মহানন্দার ধার দিয়ে দাদু ওকে নিয়ে চলতেন সেই পিলখানা অবধি। যেই সূর্য উঠল, আকাশ সোনায় সোনায় ভরে গেল, ব্যাস দাদু থেমে গেলেন। দুহাত জড়ো করে 3বার জয়গুরু বলে প্রণাম করতেন। চুপচাপ দাঁড়িয়ে নদী দেখত বিজন। সেই ভোরবেলায় ঠান্ডা বাতাসে নদীর ওপর দিয়ে একরাশ মায়াময় কুয়াশা গড়িয়ে গড়িয়ে যেত। সূর্যের আলো পড়লেই জলে শরীর থেকে ধোঁয়ার সুতো মাথা চাড়া দিয়ে যেন আকাশটাকে ধরতে চাইত। সমস্ত বাল্যকাল এইভাবে সকালগুলো কেটেছে। যেদিন বৃষ্টি হতো সেদিন খুব খুশি হতো বিজন। বৃষ্টির ভোরে দাদু তাকে ডাকতেন না। বিরাট ছাতাটা মাথায় দিয়ে গামবুট পরে একলাই বেরিয়ে পড়তেন উনি। সূর্য ওঠার ঠিক আগে যদি বৃষ্টি থেমে যায়, আর মনে মনে প্রার্থনা করত বিজন রোজ যেন ভোরেই বৃষ্টি হয়। কলকাতা এসে প্রথম ভোরেই এইসব স্মৃতি বিজনের মনে পড়ে গেল। ভোরবেলায় দরজার শব্দ শুনে দীপার ঘুম ভেঙেছিল আগে। বিজনকে ঠেলে তুলতে ও দরজা খুলে দেখল দাদু দাঁড়িয়ে আছেন। সাজগোজ হয়ে গেছে, হাতে লাঠিটি। দীপা বেরিয়ে এসে জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছেন দাদু? একটু বেরিয়ে আসি ভাই, দরজা খোলা থাকবে কি না, তাই তোমাদের ঘুম ভাঙাতে হলো। বিজন বলল, এখানে তো কাছে পিঠে নদী নেই, গঙ্গা তো অনেকটা দূরে। নদীর কি দরকার হয় সব সময়? দাদু হাসলেন। না, তবে আপনি কি একা একা হাঁটতে পারবেন? খোঁড়া রাস্তাঘাট, গাড়ি ঘোড়া আছে। বিজনের ঠিক পছন্দ হচ্ছিল না কলকাতায় দাদুর এই মর্নিং ওয়াকের ব্যাপারটা, কিন্তু এর মধ্যে দীপা চট করে শাড়ি পাল্টে চলে এসছে। এসে দাদুর হাত ধরল। চলুন আমরা ঘুরে আসি। দাদু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন, আমার চেয়ে তোমার উপকারেতে বেশিই হবে, বুঝলে? সিঁড়ি দিয়ে প্রায় অন্ধকারে টুকটুক করে দাদুকে নিয়ে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে দীপা হঠাৎ চেঁচিয়ে বলল, এই হিটারে জল গরম করে রেখো, আমি এসেই চা করব। কথাটা কানে আসতেই ভীষণ লজ্জা পেয়ে গেল বিজন। এমনিতে এটা কোনো ব্যাপার নয়, সংসারের অনেক কাজেই ও দীপাকে সাহায্য করে, কিন্তু দাদুর সামনে এ কথাটা দীপা না বললেই পারত। বেচারা জানে না ওদের বাল্যকালে বাড়ির পুরুষেরা এইসব কাজ করলে তাদেরকে স্ত্রৈণ বলা হতো। বিস্ময়ে বিজন দেখল কথাটা শুনেও দাদু পিছন ফেরে ওকে দেখলেন না, বরঞ্চ দীপার সঙ্গে গল্প করতে করতে নেমে গেলেন। লজ্জা পাওয়ার জন্য নিজেকে নির্বোধ বলে মনে হচ্ছিল বিজনের। এখন প্রতিদিন ভোরেই দীপা দাদুর সঙ্গে মর্নিং ওয়াকে যাচ্ছে। ভোর 5টায় দাদু এসে দরজা শব্দ করলেই দীপা তড়াক করে উঠে পড়ে। ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে আবার ঘুমোতে চেষ্টা করে বিজন। কিন্তু একা একা শুয়ে ঘুমানোর অভ্যেসটা এই 1.5 বছরে কেমন করে চলে গেছে, কিছুতেই ঘুম আসে না। আশ্চর্য, দাদু এখন ওকে মর্নিং ওয়াকের সঙ্গী হতেও কিন্তু বলেন না।
পরের দিন অফিস যাওয়ার আগে দাদুকে ডক্টর নাগের কাছে নিয়ে যাওয়া নিয়ে দীপার সঙ্গে কথা বলে নিল বিজন। ওর অফিস ধর্মতলায়। সেখান থেকে এত দূরে ফিরে এসে আবার চাঁদনি চকে ফিরে যেতে প্রচুর সময় লেগে যাবে। তার চাইতে বরং দীপা যদি ট্যাক্সি নিয়ে ওখানে চলে যায়, তাহলে বিজন অফিস থেকে 5টার মধ্যে বেরিয়ে সরাসরি চেম্বারে চলে আসতে পারে। অন্য সময় হলে দীপা রাগ করত, বলতো সব ঝক্কি বিজন ওর ওপর চাপিয়ে দিচ্ছে। ঝগড়াটার ঝাঁটির সময় বলেই ফেলে, তুমি খুব স্বার্থপর। কিন্তু এখন এই প্রস্তাবে ও দ্বিমত করল না। ঠিক হলো, ডাক্তারের কাজ হয়ে ওরা কালীঘাট মন্দিরে যাবে। দাদুকে টুকটাক করে কলকাতা দেখানো হচ্ছে, আজ এই সুযোগে কালীঘাট হয়ে যাবে। আর এখন বিজন হঠাৎ আবিষ্কার করলো এত বছরে ও কলকাতা আছে, কখনো কালীঘাটে যাওয়ার কথা ওর মনে আসেনি। মানুষ নিজের হাতের তালুর দিকে সবচেয়ে কম সময় তাকায়। অফিস থেকে বেরিয়ে বিজন চৌরঙ্গিটা হেঁটেই এলো। তাড়াহুড়োর কিছু নেই। দূরত্বটা এত সামান্য যে মিনিট 10-এর মধ্যেই ও চাঁদনিতে পৌঁছে গেল। জায়গাটায় ভিড়ভাট্টাটা বড্ড বেশি। ফলওয়ালাগুলো রাস্তা জুড়ে চিৎকার করছে। হকারদের জ্বালায় নিশ্চিন্তে ফুটপাত ধরে হাঁটাটাই মুশকিল। নম্বর মিলিয়ে একটা গাড়ি বারান্দাওয়ালা বাড়ির সামনে ও এসে দাঁড়ালো। দোতলায় যাবার সিঁড়ির পাশে অনেকগুলো নেমপ্লেটের মধ্যে ডক্টর নাগের নাম দেখতে পেয়ে নিশ্চিন্ত হলো বিজন। দীপারা নিশ্চয়ই এখনও আসেনি। ট্যাক্সি পেলে 5:30টার মধ্যেই অবশ্য আসার কথা। বিজন সিঁড়ির সামনে দাঁড়িয়ে চারপাশে সতর্ক চোখ রেখে একটা সিগারেট ধরালো। সারা গায়ে অদ্ভুত ধরনের পাঁচড়ার মতন ঘা নিয়ে এক ভদ্রলোক আস্তে আস্তে ওপরে উঠে গেলেন। নিশ্চয়ই ডক্টর নাগের কাছেই এসছেন। হঠাৎ ও খুব বিরক্ত হয়ে পড়ল দীপার ওপর। খামোকা একটা বুড়ো লোককে নিয়ে এইসব চর্মরোগগ্রস্ত রোগীর সঙ্গে দীপা একই সঙ্গে বসাতে চাইছে। রোগ বাতিকটা বোধহয় ওর মা ওকে দিয়েছেন। শাশুড়ির কথা মনে হলেই নিম্নাঙ্গে বাত, পেটে আমাশা, উইন্ড, অম্বল, রক্তচাপের হ্রাসবৃত্তির কথা মনে পড়ে। বিজন নিজে ডাক্তারদের সঙ্গে বিশেষ পরিচিত নয়, কিন্তু দেখেছে কলকাতায় সব রকম বিশেষজ্ঞ ডাক্তারকে চেনে এরকম লোকের অভাব নেই। সেখানে নিজের অজ্ঞতা প্রকাশ করলে শুনতে হয়, সে কি ডাক্তার মিত্রকে চেনেন না? কলকাতায় ওর থেকে বড় গাইনি কেউ নেই। অথবা ডক্টর সেনের নাম শোনেননি? কি বলেন, ইন্ডিয়ার টপ হার্ট স্পেশালিস্ট। মেয়েলি কোনো অসুখ অথবা বুকের ব্যাঙ না থাকলে যে ওদের চিনতে হবে, সেটাই বুঝতে পারে না বিজন। এই ব্যাপারে দীপা অবশ্য খবর রাখে, টপার টপ ডাক্তারদের নাম বলে দিতে পারে। খানিক বাদেই ওরা এসে গেল। ট্যাক্সির বিল মিটিয়ে দিয়ে দাদুর হাত ধরে বিজন গাড়ি বারান্দার তলায় চলে এলো। চারপাশে এত লোকের চিৎকার, দ্রুত চলাফেরা, রিস্কাওয়ালাদের ঘন্টির শব্দ। দাদু কেমন বোকা হয়ে গেছেন। দীপা জিজ্ঞেস করলো, কতক্ষণ এসছো? বিজন বলল, এই মিনিট 5। তুমি এই সিঁড়িটা দিয়ে এগিয়ে যাও, আমি দাদুকে নিয়ে আসছি। সিঁড়িটা প্রায় খাড়াই উঠে গেছে। এক পা করে দাদুকে নিয়ে উঠতে হচ্ছে, দাঁড়াতেও হচ্ছে। উঠতে উঠতে বললেন, এই বাড়িগুলো কবেকার বিজু? সিমেন্ট ওঠা সিঁড়ির ধাপে চোখ রেখে বিজন হাসল। ক্লাইভ আমলের হবে। কিন্তু দেখেছ কি শক্ত গাঁথুনি? এরা সিঁড়িতে আলো দেয় না কেন? দাদু এক হাতে লাঠিতে ভর দিয়ে অন্য হাতে বিজনকে নিয়ে উঠছিলেন। বিজন কোনো উত্তর দিল না। কলকাতায় অনেক কিছু স্বাভাবিক ঘটনা আছে যা প্রথম চোখে মেনে নেওয়া যায় না। কলকাতায় প্রথম পড়তে এসে হোস্টেলের ঘরে 6 জনকে শুতে হবে ভেবে ওর কান্না এসে গিয়েছিল। শিলিগুড়ির স্বাচ্ছন্দ্যের জীবনে এরকম অভ্যেস হচ্ছিল না। এখন তো এটাই স্বাভাবিক হয়ে গেছে। ওপরে উঠে একটা বিরাট চাতাল, তাকে ঘিরে ইউ শেপে ঘরগুলো সাজানো। ডাক্তার নাগের চেম্বারটা দেখতে পেল বিজন। বেশ ভিড় এই সন্ধ্যেবেলায়।
ওদের দেখে দীপা এগিয়ে এলো। আপনি একটু বসুন দাদু, একজন পেশেন্ট ভেতরে আছেন, তারপরেই আপনাকে ডাকবে। বিজন দেখল বসার ঘরটা বেশ বড়, অনেক চেয়ার ছড়ানো। মাঝখানে একটা কাঠের গোল টেবিলে কিছু ইংরেজি হিন্দি পত্রিকা রাখা আছে। কাগজের রং দেখলে বোঝা যায় ওগুলো কয়েক মাস আগেই ছাপা হয়েছে। ভিজিটার্স তো রোজ পাল্টাচ্ছে, তাই পত্রিকাগুলো পুরনো হয় না। একটা সোফার অর্ধেকটা খালি পেয়ে দাদুকে নিয়ে বসল বিজন। ভেতরে ডাক্তারের চেম্বার। সুইং ডোরের কাছে গিয়ে দাঁড়ালো দীপা। অন্য কেউ ঢোকার আগেই ও চান্স নেবে। আশেপাশে তাকিয়ে বিজনের কেমন একটা অস্বস্তি হতে লাগলো। এ ঘরের অর্ধেক মানুষই সুস্থ নয়, গায়ের চামড়ায় নানা রকমের রোগ কিলবিল করছে। ওর সামনের চেয়ারে এক ভদ্রলোক মুখ নামিয়ে কাগজ পড়ছেন। বিজন লক্ষ্য করল ভদ্রলোকের ঘাড় গলা কাঁঠালের মতন উঁচু উঁচু হয়ে রয়েছে। অস্বস্তিটা ক্রমশই বাড়তে লাগলো বিজনের। এইসব স্কিন ডিজিজ কি সংক্রামক নয়? এই যে চেয়ারেও বসেছে, সেখানে একটু আগে যদি এই ধরনের রোগগ্রস্ত কেউ বসে থাকেন, তবে বিজনেরও তো তা হতে পারে। হঠাৎ দাদু বললেন, বিজু, তুমি ডাক্তার হলে পারতে। অন্যমনস্ক ছিল বিজন। ঘাড় গুলিয়ে জিজ্ঞেস করল, কি বলছেন? ঠিক সেই সময় ভেতরের দরজা খুলে এক মহিলা আর পুরুষ বেরিয়ে এলেন। দীপা বলল, এসো, বলে কাউকে কিছু বলতে না দিয়ে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে একটা গুঞ্জন উঠল, হয়তো যারা আগে এসছেন তারাই বিরক্ত হলেন। বিজনের অস্বস্তি হচ্ছিল। দীপা মাঝে মধ্যে এমন সব ব্যাপার করে ফেলে। অবশ্য এখানে যারা অপেক্ষা করছেন তারা কেউই দাদুর মতো 90 পেরোননি। সেই হিসেবে ওরা নিশ্চয়ই দাদুকে ক্ষমা করে দিতে পারেন। চেম্বারে ঢুকে ডাক্তার নাগকে বিজন দেখতে পেল। বয়স হয়েছে নিশ্চয়ই 70-এর কাছাকাছি। সাদা হাফ হাতা জামা, মুখটা হাসি হাসি। দীপা এগিয়ে এসে দাদুকে ধরে চেয়ারে বসালো, মুখোমুখি। দুপাশে আরও দুটো চেয়ারে বিজনেরা বসল। দীপা বলল, আমাদের দাদু। ডাক্তার নাগ হাত জোর করে নমস্কার করাতে দাদু ঝুঁকে পড়ে সেটা সম্মান দিলেন। এই একটা ব্যাপার দেখে আসছে বিজন। মাঝে মাঝে ওর বিরক্তিও লেগেছে। সেই ছেলেবেলা থেকেই দেখে আসছে। দাদু কোনো সম্মানীয় মানুষ অথবা ব্রাহ্মণ কেউ হলে তার বয়স যাই হোক না কেন, নমস্কার করার সময় প্রায় ঝুঁকে পড়ে শ্রদ্ধা প্রকাশ করেন। এক এক সময় মনে হতো এটা এক ধরনের কৃতদাস মনোবৃত্তি। দীর্ঘকাল ব্রিটিশ রাজত্বে বাস করে করে এটা চরিত্রের মধ্যে এসে গেছে। এখন ডক্টর নাগকে প্রায় প্রণামের ধরনের নমস্কার করাটা ওর মোটাই ভালো লাগলো না। ডক্টর নাগ বললেন, বলুন, কি হয়েছে আপনার? কথা বলার সময় এক ধরনের স্নেহ ঝরিয়ে পড়ে, কানে বেশ আরাম দেয়। দাদু হাতটা সামনের দিকে নিয়ে এলেন। বিজন এইবার দেখল বাড়ি থেকে বেরোনোর সময় দীপা একটা ব্যান্ডেজ দিয়ে আঙুলের ফাঁকটাকে ঢেকে দিয়েছে। ডাক্তার নাগ দীপাকে ইঙ্গিত করাতে দীপা হাতটা টেনে ব্যান্ডেজটা খুব সতর্ক হাতেই খুলে দিল। টেবিল ল্যাম্পের মুখটা ফেলে আলোর ওপর দিলেন ডাক্তার নাগ। তারপর মনোযোগ দিয়ে 2 আঙুলের মাঝখানের ঘাটাকে দেখতে লাগলেন। বিজন এই চড়া আলোয় দাদুর হাতের চামড়া, শিরা এইসবগুলো দেখছিল। পোস্ট অফিসের সিলের মতন সময় তার চিহ্ন দিয়ে ঘিরে ফেলেছে দাদুকে। ডাক্তার নাগ হঠাৎ জিজ্ঞেস করলেন, কত বয়স হলো আপনার? দাদু বললেন, 1884-এ আমার জন্ম। ডাক্তার নাগ মুখ তুলে তাকালেন। শরীর তো দেখছি বেশ ভালো। তারপর একটা লম্বাটে বাক্স খুলে ছুঁচের মতন একটা জিনিস বের করলেন। হাতটাকে ছড়িয়ে দিন তো, আঙুলগুলোকে স্প্রেড করুন, হ্যাঁ, এইভাবে। তারপর সেই ছুঁচটাকে ঘায়ের কাছাকাছি চামড়ার উপর ফোটাতে লাগলেন। জিজ্ঞেস করলেন, লাগছে? দাদু চোখ বন্ধ করে কিছুটা ভেবে বললেন, না তো। আরও জোরে বিদ্ধ করে প্রায় ফিসফিসিয়ে ডাক্তার নাগ বললেন, এবার? দাদুর হাতটা সামান্য নড়ে উঠল।
এবার যেন লাগছে, কিন্তু আরও লাগা উচিত ছিল। ডাক্তার নাগ সোজা হয়ে বসে দাদুর মুখের দিকে তাকালেন খানিক, তারপর উঠে এসে টেবিল ল্যাম্পটাকে দাদুর মুখের ওপর ঘুরিয়ে দিলেন। বিজনের হঠাৎ মনে হলো কোনো নাটকের চূড়ান্ত দৃশ্যে যেন লাইটম্যান ফোকাস ফেলল। ডক্টর নাগ দাদুর জিভ দেখলেন, ঝুঁকে পড়ে নাক আর কানও দেখলেন। তারপর দাদুর অজান্তে দাদুর কানের লতিতে সেই ছুঁচটা সামান্য ফুটিয়ে দিলেন। বিজন দেখল দাদুর শরীরে কোনো প্রতিক্রিয়া ঘটল না। পাশের বেসিনে হাত ধুয়ে এসে ডক্টর নাগ সিগারেট ধরালেন। এবার টেবিল ল্যাম্পটা তার সামনে মুখ ফেরানো। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে থাকলেন ডক্টর নাগ। বিজনের মনে হলো ওকে কেমন অন্যরকম লাগছে। দীপার দিকে বারবার তাকাচ্ছেন ভদ্রলোক। তারপর প্রেসক্রিপশন প্যাডটা টেনে নিয়ে অনেক ভেবেচিন্তে লিখে গেলেন। বিজন লক্ষ্য করেনি দীপা কখন ব্যাগ থেকে টাকা বার করে হাতে রেখেছিল। এখন ও টাকাটা টেবিলের ওপর রেখে একটা পেপার ওয়েটে দিয়ে চাপা দিল। ডক্টর নাগের হাবভাবে বিজন একদমই স্বস্তি পাচ্ছিল না। দাদুর দিকে তাকালো, দেখল দাদু মুখ তুলে দেওয়ালে টাঙানো রামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে আছেন। প্রেসক্রিপশনটা দীপার দিকে ভাঁজ করে এগিয়ে দিয়ে ডক্টর নাগ বললেন, অফ হ্যান্ড বলা মুশকিল, আপনারা ওকে ইমিডিয়েটলি একবার ট্রপিক্যালে নিয়ে যান, ওরা কারেক্ট ডায়াগনোসিস করবে। তবে আমার মনে হয় ওরা আমাকেই সমর্থন করবে। তারপর দাদুর দিকে তাকিয়ে বললেন, আপনি তো বাইরে থাকেন না, তার যে ওষুধ আর ইঞ্জেকশন দিলাম এগুলো নিয়মিত ব্যবহার করুন, ঠিক হয়ে যাবে। তবে কলকাতায় আর বেশি দিন থাকা বোধহয় উচিত হবে না। বাইরের জল হাওয়া শরীরকে অনেকটা হেল্প করে। হঠাৎ বিজন দেখল দীপার হাত থরথর করে কাঁপছে। ওর মুখ সাদা হয়ে গেছে হঠাৎ, চোখ বন্ধ করে ফেলেছে। ও নিজেকে সামলাতে চেষ্টা করছে প্রাণপণ। দাদুও লক্ষ্য করেছেন ব্যাপারটা। বিজন কিছু বলার আগেই জিজ্ঞেস করলেন, কি হয়েছে দিদিমণি? হঠাৎ দীপা একদম শান্ত হয়ে গেল। বিজনের দিকে একবার তাকিয়ে দাদুকে বলল, কিছু না, আপনি এবার চলুন, বাইরে অনেকে অপেক্ষা করছে। ওরা উঠে বাইরে চলে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দাদু জিজ্ঞেস করলেন, আমার কি হয়েছে? ডাক্তার কি বললেন? তেমন কিছু নয়, দীপা মুখ ঘুরিয়ে উত্তর দিল। নিচের ফুটপাতে আসাতেই ওরা আকস্মিকভাবে একটা ট্যাক্সি পেয়ে গেল। কোনো পেশেন্ট হয়তো এইমাত্র এলো ট্যাক্সিটায়। দাদুকে নিয়ে দীপা পেছনে বসলো, বিজন সামনে। ট্যাক্সিওয়ালা কোথায় যাবে জিজ্ঞেস করাতে দাদু বলল, বাড়ি ফিরে চলো বিজু, কালীঘাট না হয় অন্য একদিন হবে। বিজন ঘুরে বসে হাত বাড়ালো দীপার দিকে, প্রেসক্রিপশনটা দাও। ব্যাগ খুলে প্রেসক্রিপশনটা নিষ্পৃহের মতন এগিয়ে দিল দীপা। বিজন সামনের দিকে ফিরে বসে ড্যাশবোর্ডের আলোয় কাগজের ভাঁজটা খুলে ধরল। ডাক্তাররা যে কেন হাতের লেখাগুলো ভালো করে না, ও আজ অবধি যত হাতের লেখা দেখেছে তার মধ্যে বোধহয় ডাক্তার নাগের হাতের লেখাই সবচেয়ে খারাপ। গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে যেতে ও মুখ তুলে তাকাতেই বোম্বাইয়ের একজন নায়িকাকে খুব লাস্য মাখানো চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখল। সিনেমা হলের সামনে লোক গিজগিজ করছে, সামনে সারিবদ্ধ গাড়ি। সিনেমা হলের আলোয় প্রেসক্রিপশনটা পড়তে লাগলো বিজন। মুহূর্তে বুকের মধ্যে ধক করে উঠল ওর। সমস্ত শরীর জুড়ে একটা হিমস্রোত চলকে চলকে উঠল যেন। শব্দ দুটোর ওপর চোখ রেখে ওর চোখ ফেটে জল চলে এলো। দাঁত দিয়ে ঠোঁট চেপে বিজন পাথরের মতন বসে রইল। এখন ট্যাক্সিটা চলেছে। ধর্মতলা স্ট্রিটের দুপাশের জনতা, দোকানপাট, বিজনের চোখে কোনো কিছুরই ছায়া পড়ছিল না। শুধু বুকের মধ্যে শব্দ দুটো ক্রমশ ওজন বাড়িয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে যেন। প্রেসক্রিপশনটা আবার ভাঁজ করে রেখে দিল বিজন। ডক্টর নাগ তার স্নেহময় গলার শব্দে কিভাবে উচ্চারণ করতেন, কেমন লাগতো শুনতে, ড্রাই লেপ্রাসি।
এই সময় দাদুর গলা শুনতে পেল বিজন। প্রেসক্রিপশনে কি লিখেছে বিজু? বিজন মুখ তুলে সামনের দিকে তাকালো। ড্রাইভারের সামনে রাখা আয়নায় ও হঠাৎ দাদুকে দেখতে পেল। দু হাতে লাঠিটা মুঠোয় ধরে তার ওপর গাল চেপে দাদু আয়নার দিকে চেয়ে বিজনের মুখ দেখছেন। চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল বিজন। দাদু বললেন, কুষ্ঠ হলে শুনেছি শরীরের সার চলে যায়, তবে কি আমার কুষ্ঠ হয়েছে? দাদুর গলার স্বরের মধ্যে এমন কিছু ছিল যে বিজন আর নিজেকে ধরে রাখতে পারল না। দু হাতে বুক ঢেকে বাচ্চা ছেলের মতন হু হু করে কেঁদে পড়ল ও। অনেকক্ষণ দাদু আর কিছু কথা বললেন না। কান্না একটু সামলালে বিজন শুনতে পেল, দিদিমণি, আমার নাক কান কি ফুলে গেছে? লালচে লালচে লাগছে। কোনো রকমে দীপা বলল, আমার তো মনে হচ্ছে না। শরীরটা সম্পূর্ণ সিটের ওপর ছেড়ে দিয়ে দাদু আপন মনে বলে উঠলেন, এই এতগুলো বছর বেঁচে থাকলাম কি এই জন্য? ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে বিজন দেখল দাদু বেশ সোজা হয়ে লাঠি হাতে টুকটুক করে ওপরে উঠে যাচ্ছেন। পেছনে দীপা। এর আগে সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্তত উনি দীপার হাত ধরতেন, নইলে হাঁটু কাঁপে, কিন্তু এখন তাকে আরো শক্ত মনে হলো। ওপরে এসে বিজন শোবার ঘরে ঢুকল না। দীপা এসে বলল, দাদু একটু একা থাকতে চাইছেন, আর রাত্রে শুধু দুধ খেতে চাইছেন। বিজন আর কিছু বলল না। দীপা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বাথরুমে চলে গেল। ওর যাবার ধরনটা ভালো লাগলো না বিজনের। বিজন জানলার পাশে বসে সিগারেট ধরালো। এখান থেকে সামনের পার্কের একটা কোণ দেখা যায়। ইলেকট্রিক আলোর তলায় বসে একটা ফুচকাওয়ালা ভিড় জমিয়ে বিক্রি করে যাচ্ছে। কয়েকজন পরিচিত মুখ বৃদ্ধ বেঞ্চিতে বসে। বাচ্চারা যে যার বাড়িতে ফিরে গেছে। পার্কটা এখন একদম শান্ত, চুপচাপ। তাকিয়ে থাকতে থাকতে একসময় ঝাপসা হয়ে গেল পার্কটা। ও যেন স্পষ্ট দেখতে পেল লাঠি হাতে দাদু দ্রুত হেঁটে যাচ্ছেন, আর 7 বছরের ছোট্ট বিজন দৌড়ে দৌড়ে তার সঙ্গে তাল রাখতে চাইছে। দাদুর কথা মনে হলেই এই ছবিটাই ওর সামনে চলে আসে। আরও ছোটবেলায় দাদুর গায়ের গদ্য না হলে ওর ঘুম আসতে না। মানুষ তার ছেলেবেলার কোন সময় অবধি স্মৃতিতে রাখতে পারে? বিজন খুব ঝাপসাভাবে একটা দৃশ্য দেখে। সে দাদুর কোলে বসে আছে, সামনের থালায় অনেক কিছু সাজানো। দাদু হেসে বলে উঠলেন, ও কলম ধরেছে, তার মানে লেখক হবে, রবি ঠাকুর হবে। এটা কি ওর অন্নপ্রাশনের ঘটনা? তা কি মনে রাখা যায়? কিন্তু ও জানে দাদুর সামনে দাঁড়ালে দাদু ওর মনের প্রত্যেকটা স্তর চিনতে পারেন। যেমন চোখ বদ্ধ করে কোনো রাজমিস্ত্রি নিজের হাতে গড়া 4 তলা বাড়ির প্রতিটি ইঁট চিনে নিতে পারবে। দীপাকে বিয়ে করবার সময় এই মানুষটি তার বিরাট হাড় দিয়ে সমস্ত বাধা আড়াল করে দাঁড়িয়েছিলেন। কুষ্ঠ হলে কি মানুষ মারা যায়? নিশ্চয়ই যেত কখনো, কিন্তু এখন তো কত ওষুধ বেরিয়েছে। ওর মনে আছে একবার দাদুর সঙ্গে বর্ষাকালে তিস্তা পেরোচ্ছিল বিজন। নৌকায় গাদাগাদি করে মানুষ বসে, মাথার উপর বর্ষার মেঘ ঝুলে রয়েছে। ভিজে হাওয়ার দাপটে ছোটন্ত ঢেউগুলোর ফাঁক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল মাঝি। যাত্রীরা কেউ কথা বলছিল না। মাঝে মাঝে বুড়ো হালের মাঝি আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে উঠছিল, তিস্তা মাই কি জয়। টলমলে নৌকায় দাদুর কোমর জড়িয়ে বসিয়েছিল বিজন। বুকের মধ্যে শিরশিরানি ভয়। হঠাৎ নৌকাটা খুব বড় একটা ঢেউয়ের মাথায় চড়ে প্রায় কাত হয়ে পড়ল। অনেকখানি জল ছিটকে এলো ওদের গায়ে। গেল গেল চিৎকারের সঙ্গে বিজন দেখল একটা লোক তাদের পেছন থেকে চুপ করে জলে পড়ে গেল। আর একটু হলেই নৌকার তলায় চলে যেত সে। দাদু চকিতে হাত বাড়িয়ে তার জামাটা ধরে ফেললেন। তারপর অনেক কষ্টে তাকে যখন ওপরে তুলে আনলেন, তখন শিউরে উঠেছিল বিজন। লোকটার নাক কান গলে গেছে, মাথায় চুল নেই, আঙুল না থাকায় নৌকাটা ধরে বসতে পারেনি। ওর মনে পড়ল নৌকাটাতে ওঠার সময় লোকটা ঘোমটা দিয়ে বসেছিল। বোধহয় কাউকে নিজের চেহারা দেখাতে চায়নি।
আর দাদু যখন তাকে টেনে তুলছিলেন তখন কেউ তার সাহায্যে হাত বাড়ায়নি। তিস্তার জলে হাত ধুয়ে দাদু বলেছিলেন, মহাপাপের ফল কি এত তাড়াতাড়ি মেটানো যায়? কথাটার মানে তখন বোঝেনি বিজন, কিন্তু এই সন্ধেবেলায় পার্কের ওপাশে বাড়িগুলোর মাথায় আসা চাঁদের আলোর দিকে তাকিয়ে সেই লোকটাকে পরিষ্কার মনে পড়ে গেল। এখনও জানে কুষ্ঠ কোনো মহাপাপের ফল নয়, কিন্তু দাদু তখন কি বিশ্বাসে কথাটা বলেছিলেন? এই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করা শরীর নিয়ে যারা স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারে না, তারা নিশ্চয়ই খুব দুঃখী। কিন্তু যে কোনো ব্যতিক্রমের পেছনেই তো কারণ থাকে। দাদু কি তাকেই মহাপাপ বলেছিলেন? ও হঠাৎ দেখতে পেল দাদু তার সামনে এসে দাঁড়িয়েছেন। দাদুর দিকে তাকিয়ে ও দু চোখ ঢেকে ফেলেছে। দাদুর নাক নেই, কান নেই, হাতের আঙুল খসে গেছে, ঠোঁটের আড়াল না থাকায় দাঁতগুলোকে বিভৎস লাগছে। দাদু বলছেন, চলো হে, সূর্য প্রণাম করে আসি। খুট করে আলোটা জ্বলে উঠতে চমকে উঠল বিজন। দীপা ঘরে এসছে কখন? অন্ধকারে বসে আছো? বিজন দেখল দীপার চেহারাটা একদম পাল্টে গেছে এই কয়েক ঘন্টায়, এবং এতক্ষণ পরে এই প্রথম দীপার পেটের দিকে তাকিয়ে হঠাৎ ও নাড়া খেল। ডক্টর নাগের প্রেসক্রিপশনে আন্ডারলাইন করে লিখেছেন, একদম সংক্রামক নয়। কিন্তু কিছু কি বলা যায়? খুব আস্তে আস্তে বিজন বলল, কি যে হয়ে গেল। দীপা বলল, একা থেকো না, দাদু না চাইলেও তোমার ও ঘরে যাওয়া উচিত। আমি ও দুধ নিয়ে যাচ্ছি, নিজেকে শক্ত করো। দীপা চলে গেলে বিজন দাদুর ঘরে এলো। দরজায় দাঁড়িয়ে ইতস্তত ভাবটা কাটিয়ে ভেতরে ঢুকে দেখতে পেল জানলার ধারে চেয়ারে দাদু বসে আছেন, মুখ বাইরের দিকে ফেরানো। পায়ের শব্দে বুক ফেরালেন। কে? বিজু? এসো। না না বিজু, তুমি খাটে বসো না। প্রায় চাপা আর্তনাদ করল বিজন, দাদু! আমি চলে গেলে এই ঘর হোয়াইট ওয়াশ করে নিলে ভালো করবে। বিছানার চাদর টাদরগুলো ফেলে দিলেই ভালো, না হলে লাই জলে ধুলে নিও, ধোপার বাড়ি দিও না। আর কাল সকালে গিয়ে শিলিগুড়ির টিকিট কেটে এনো। ট্রেন না পাও ট্রেনে, আমি টাকা দেবো। দাদু খুব স্পষ্ট গলায় কথাগুলো বলে গেলেন। সকালেই চলে যাবেন? কথাটা বলতে গিয়ে বিজন চমকে উঠল। ও কি মনে মনে দাদু চলে যাওয়া চাইছে? নইলে প্রশ্নটা করার সময় এক ধরনের স্বস্তি চলকে উঠল কেন ওর মনে? সেই মুহূর্তে নিজেকে খুব ভীষণ ছোট মনে হলো। দাদু ওর মুখের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ, এই মুহূর্তে আমার শিলিগুড়িতে যাওয়া প্রয়োজন। কিন্তু ডাক্তার তো আপনাকে ট্রপিক্যালে দেখাতে বলেছে। ওখানে দেখানোর আগে আপনার অসুখটা সম্বন্ধে নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না, বিজন বলল। দাদু হাসলেন। ধরো তোমার ট্রপিক্যালে পরীক্ষা করে বলল এটা একটা অত্যন্ত নিকৃষ্ট ধরনের লেপ্রাসি, ভীষণ সংক্রামক। তুমি কি করবে? বিজন কোনো উত্তর দিল না। দাদু আবার জানলা দিয়ে বাইরে তাকালেন। এই কয়েক ঘন্টায় মানুষটার চেহারা যেন অনেকটাই বদলে গেছে। ওদের বংশে এত দীর্ঘ সময় কেউ বাঁচেনি। বোটানিক্সের সেই গাছটার মতন হয়ে গেল ব্যাপারটা। মূল শিকড় থেকে যে কাণ্ড বেরোলো তার থেকে অজস্র শাখা এবং তার থেকে প্রশাখা। সবাই মাটিতে শিকড় নামিয়ে দিয়ে মজবুত হলো। এখন মূল শিকড়ে যখন ঘুণ ধরল, শুকিয়ে গেল, তখন তাকেই চেনা গেল না, প্রয়োজনও হলো না। হঠাৎ দাদু বললেন, বিজু, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে? উত্তর দিতে পারল না বিজন। একথা জোর করে চেঁচিয়ে বলা যায় না। দেখো, এই শরীরটার বয়স তো অনেকদিনই 90 পেরিয়ে গেছে। সেই ছেলেবেলা থেকে আমি আমার এই শরীরটার কত রকম চেহারা দেখলাম। নিজের শরীরটার জন্য একসময় ভীষণ মায়া হতো। তারপর রোদ, জল, ঝড়ে এই শরীরটার ওপর শ্যাওলা পড়তে দেখলাম। সেটা বোধহয় 60 বছর বয়স হবে। দেখলাম শরীরের চামড়া কুঁচকে যাচ্ছে, হাতের গুলিগুলো কেমন যেন ঢিলে হয়ে গেল। তখন তুমি সেই 4 বছরের বিজু, কচি কচি হাত পা, গাল টিপলেই রক্ত ছুটে আসে। তোমাকে বুকে নিয়ে যখন ঘুমোতাম তখন নিজের শরীরের কথাটা আর মনে থাকতো না।
তোমাকে আমি একটু একটু করে বড় করে তুললাম। নিজের কথা মনে থাকতো না আর। অতীতের কথা ভাবলেই তো বর্তমানের জন্য কষ্ট হয়। আমার নিজের 10-12 বছরের চেহারাটার কথা মনে এলেই তোমার দিকে তাকাতাম। তুমি তো আমার শরীরের আদল পেয়েছ। আমার আর আফসোস থাকতো না। শুনেছি সাধক যারা, তারা নিজেদের শরীর ছেড়ে অন্যের শরীরে প্রবেশ করে ঘুরে বেড়ান। আমার তো সে ক্ষমতা ছিল না। কিন্তু মনে মনে তোমার যৌবনকে আমার বলে ভাবতে একটুও কষ্ট হতো না। এটা যে কী ধরনের তৃপ্তি সেটা বুঝবে না। এখন এই শরীরটার জন্য কষ্ট নেই। আমি বড় জোর আর 2-3 বছর বাঁচতাম। এই জীর্ণ শরীরটার কুষ্ঠই হোক আর না হোক, কি এসে যায় তাতে? তুমি তো সুস্থ হয়ে বেঁচে আছো। বিজু, তুমি বেঁচে থাকাই মানেই আমার বেঁচে থাকা। এক নাগাড়ে কথাগুলো বলে শেষ দিকে যেন ভারী হয়ে আসছিল। দাদু যেন ওজন বইতে না পেরে হাঁপাচ্ছিলেন। তারপর আবার বললেন, মনে করে কাল টিকিট কেটে নিয়ে এসো। শিলিগুড়িতে না গেলে আমি একটুও স্বস্তি পাচ্ছি না। বিজন দেখল দীপা 1 গ্লাস দুধ আর মিষ্টি নিয়ে ঘরে ঢুকছে। স্ত্রীর মুখের দিকে তাকালো না বিজন। মেঝেতে পাতা বিছনায় শোয়াটা এখন কোনো ব্যাপার নয়। বিজন মরার মতন পড়েছিল। আজ রাত্রে ওর খাওয়া হয়নি তেমন। খাবার ইচ্ছেটাই ছিল না। দীপা কি করেছে কে জানে। এখন রাত অনেকটাই হবে। দীপা ওর দিকে পাশ ফিরে হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে। বিজন জানে দীপা ঘুমোয়নি। দাদুর ব্যাপারটা নিয়ে দীপা কোনো কথাই বলছে না। অবশ্য আলাদা করে বলার মতন সময়ও পায়নি। বেচারা যে ভীষণ ভয় পেয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। আজ রাত্রে দাদুর ঘাটা ড্রেস করে মলম লাগিয়ে দেওয়া হলো না। রোজ দীপাই করত। এমনি তোর ঘেন্নাপিত্তি কম। আজ কি ওর খেয়াল হয়নি? না, সাহস পায়নি। হঠাৎ দীপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে? বিজন এইরকম প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। ধুত, একটা ডাক্তার কোনো টেস্ট না করেই বলে দিল লেপ্রাসি, আর সেটা সত্যি হয়ে গেল। এটা কি সম্ভব? কত পরীক্ষা করে তবে বোঝা যায়? ডাক্তারকে আমার একদম ভালো লাগছে না। কিন্তু দাদু তো একদম নার্ভাস হলেন না। এমনকি আবার পরীক্ষা করবারও কোনো আগ্রহই নেই। আমার হঠাৎ মনে হলো উনি জানতেন। দীপা বলল। কি যাতা বলছো? বিজন প্রতিবাদ করল। জেনে শুনে কি উনি আমাদের কাছে আসবেন? দীপা উত্তর দিল না প্রথমটায়। তারপর বলল, আমার বাড়ির লোকেরা কি ভাববে কে জানে। ডাক্তার না কি বলে না বলে ছাড়বেন? এই ব্যাপারটা ভাবেনি বিজন। দীপার আত্মীয় স্বজন, এমনকি দীপার নিজের বাড়ির লোকেদেরও কি প্রতিক্রিয়া হবে? দাদুকে কি কাকারা একঘরে করে দেবে, নাকি কোনো হাসপাতালে পাঠিয়ে দেবে? বিজন বলল, ডাক্তার তো বলেছে সংক্রামক নয়। কেউ বিশ্বাস করে? চট করে জবাব দিল দীপা। আমার জন্য নয়, এই পেটেরটার জন্য ভয় হচ্ছে গো। তুমি তো খুব শক্ত মেয়ে, এত ভয় পাও কেন? বিজন নিজের সঙ্গে যেন কথা বলল। নিজের জন্য আমি ভয় পাই না। দাদু কালই চলে যেতে চাইছেন। আমি আর পাচ্ছি না। তারপর ফিসফিস করে বলল, এ বাড়ি তুমি ছেড়ে দাও। এখানে থাকার সাহস আমার আর নেই। বিজন এক হাত বাড়িয়ে দীপাকে জড়িয়ে ধরল। কেমন ঠান্ডা দীপার শরীর। দীপা, তুমি খুব ভালো মেয়ে, প্লিজ দাদু যেন কিছু বুঝতে না পারেন। হঠাৎ দীপা বলল, আচ্ছা, দাদু এটাকে এত স্বাভাবিকভাবে নিলেন কেন? বিজন বলল, একটা বয়স এলে মানুষ সব কিছুকেই স্বাভাবিকভাবে নেয়। অন্ধকারে মাথা নাড়ল দীপা। আমার মনে হলো দাদু যেন জানতেন। কিছু মনে করো না। তোমাদের বংশে কি এরম কখনো হয়েছিল? আমাদের বংশে? কথাটা বলে পাথরের মতন হয়ে গেল বিজন। সমস্ত শরীর নিরক্ত হয়ে গেল হঠাৎ। দীপা কি এটাকে বংশানুক্রমিক রোগ বলে ভাবছে? কোনোদিন কারোর মুখে তো এই রোগের কথা শোনেনি। এই রোগ
রক্তের সঙ্গে মিশে থাকে। দীপার পেটে যে এসছে তার জন্য এই কথা ভাবছে কি দীপা? বিজু, তুমি বেঁচে থাকা মানেই আমার বেঁচে থাকা। কথাটা হঠাৎ মনের মধ্যে ছুটে এলো। বাড়ির লোকে বলতো দাদুর সবকিছু নাকি ও পেয়েছে। সবকিছু? দীপার শরীরের ওপর নিঃসাড়ে পড়ে থাকা হাতটা সরিয়ে নিল বিজন। তারপর জানলা দিয়ে চুইয়ে আসা জ্যোৎস্নার দিকে চোখ রেখে বলল, আমি জানি না। তারপর জোরে দিল, এই প্রথম শুনলাম। চুপচাপ শুয়ে থাকতে থাকতে একসময় বিজন বুঝলো দীপা ঘুমিয়ে পড়েছে। ওর জন্য খুব কষ্ট হলো বিজনের। বেচারা এখনো ছেলে মানুষ। এই অবস্থায় পড়লে বিজনও হয়তো একই প্রশ্ন করত। কাল দাদু চলে গেলে ঘরদোর লাইজল দিয়ে ধুয়ে নিতে হবে। হেসে ফেলল বিজন। মানুষের মন কি ধুয়ে মুছে সাফ করা যায়? শেষ পর্যন্ত ঘুম এলো না ওর। বিজন জানলায় উঠে বসে সিগারেট ধরালো। জ্যোৎস্নার রং ফিকে হয়ে আসছে। সামনের পার্কটায় একটা ভিকিরি গোছের লোক কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। এখন কোথাও কোনো শব্দ নেই। কলকাতা মাঝে মধ্যে কেমন যেন শান্ত হয়ে যায়। দীপার দিকে তাকালো। ঝাপসা অন্ধকারে ওকে একটা বাচ্চা মেয়ের মতন লাগছে। ঘুম এলো না বিজনের। দীপার ঘুমন্ত নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ গায়ে মেখে হাওয়ারা এবার বিজনকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আসা শুরু করল। মাঝরাত্রির পেরোলে শব্দটা বড্ড বেশি শক্তিশালী হয়ে ওঠে। খুট শব্দটা যত সতর্কই হোক না কেন বিজনের কান এড়ালো না। কিন্তু এখন তো ঠিক মাঝরাত্রির নয়। বসে বসে ঢুলুনি এসেছিল বিজনের। শব্দটা শুনে চটকা ভেগে বাইরে তাকালো। আকাশের চেহারাটা দু হাটের মুঠোয় আদর করে ধরে রাখার মতন। দীপা এখনো ঘুমোচ্ছে সে একই ভঙ্গিমায়। বিজন উঠে সন্তর্পণে দরজা খুলল। চোরফোর আসতেই পারে। বাইরে পা বাড়াতেই থমকে দাঁড়ালো। পাশের ঘরের দরজা সন্তর্পণে বন্ধ করছেন দাদু। এই ঝাপসা অন্ধকারেও ও সাদা পাঞ্জাবি দেখা যাচ্ছে। ঘুরে দাঁড়াতেই বিজনের সঙ্গে চোকাচোকি হলো ওর। লাঠিটা মাটি থেকে সামান্য ওপরে তুলে এগিয়ে এলেন কয়েক পা। তোমার এখানে লাস্ট মর্নিং ওয়াকটা করেই আসি, কি বলো? বিজন ভাবতেই পারিনি আজ, কালকের ওই ঘটনার পর দাদু এত সহজে মর্নিং ওয়াক করতে বেরোবেন। ও অবাক হয়ে তাকাতে লাস্ট শব্দটার কথা ভাবল। দাদু আজ চলে যাবেন বলে কি লাস্ট মর্নিং ওয়াকের কথা বললেন? নাকি আত্মহত্যা, নিজেকে শেষ করে দেবেন বলে এমন চোরের মতন বেরিয়ে যাচ্ছিলেন? বিজন বলল, এখনো তো ভোর হয়নি, দেরিও নেই, তুমি আমাকে রাত চিনিও না। দরজার বাইরে এসে দাঁড়ালেন দাদু। দিদিমণিকে আজ আর কষ্ট দিও না, আমি একাই ঘুরে আসি। দাদুকে দরজা খুলে সিঁড়িতে দাঁড়াতে দেখে বিজন বাইরে বেরিয়ে এলো। বাইরে থেকে দরজাটা ভালো করে বন্ধ করে দাদুর পাশে গিয়ে দাঁড়ালো ও। আমি আপনার সঙ্গে যাব। সে কি, দরজা খোলা রইল, দিদিমণি একা থাকবে, কিচ্ছু হবে না। তাছাড়া তোমার অভ্যেস নেই। চলুন। দাদুর কোনোই ধরল বিজন। এখন সিঁড়িতে বেশ অন্ধকার। অত্যন্ত সাবধানে পায়ে পায়ে দাদুকে নিচে নিয়ে এলো বিজন। রাস্তা এখন ঠান্ডা হাওয়া বইছে। চারধারের বাড়িগুলো ভীষণ চুপচাপ। পার্কের ঘাসে ইলেকট্রিক আলো ক্যাটক্যাটে হলদে আলো নিয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে। এত ভোরে অনেকদিন ওঠা অভ্যেস নেই ওর। অবশ্য আজকে ঠিকঠাক ওঠা বলা যায় না। দাদু বললেন, এসো এই রাস্তায় পায়চারি করি। হঠাৎ দাঁড়িয়ে পড়ল বিজন। দাদু, আজ নদীর ধারে যাব। নদী? বৃদ্ধ অবাক হয়ে বললেন, সে কত দূর? বেশি দূর নয়। আমি অবশ্য কোনোদিন যাইনি। বিজন দাদুকে নিয়ে হাঁটতে শুরু করলো। পালা পার্বণের দিন এই রাস্তা দিয়ে মেয়েদের গঙ্গা স্নানে নিয়ে যেতে দেখেছে ও। বিজন সামনে হেঁটে যাচ্ছে, পেছনে লাঠি হাতে দাদু। ফুটপাতে লাঠির শব্দ উঠেছে। এই নির্জন শব্দটা শুনতে শুনতে বিজন হাঁটছিল। বড় রাস্তায় এসে একটা রিস্কাওয়ালাকে দেখতে পেল বিজন। কেমন হেলতে দুলতে যাচ্ছে।
যাওয়া আসার কর্নারে ও রিক্সা নিল, বাড়ি ফিরে ভাড়া দেবে। দিনের প্রথম সওয়ারি নিয়ে রিক্সা ছুটছিল গঙ্গার দিকে। রাস্তায় এখন দু একজন মানুষ দেখা যাচ্ছে। অন্ধকারে চুবড়ির উপর করা আকাশটাকে অনেকদিন দেখেনিও। সেই বাল্যকাল অথবা কৈশোরে মহানন্দার ধার দিয়ে দাদুর পেছনে ছুটে যেতে যেতে ওই আকাশটাকে দেখতে পেত। গঙ্গার পাড়ে এসে ওরা রিক্সা থেকে নামল। দাদু বললেন, বাহ, এক বুক শান্তির মতন এপার ওপার জুড়ে থাকা জলেরা ঢেউ তুলে তুলে যাচ্ছে। বিজন দেখল দাদু বেশ শক্ত মানুষের মতন লাঠি দুলিয়ে হেঁটে যাচ্ছেন নদীর পাড় ধরে। বিজন তাল রাখতে পারছিল না। সেই ছোটবেলায় যেমনটি হতো, আকাশের রং পাল্টে যাচ্ছে এখন। পূব দিকটা সদ্য জন্মানো বাচ্চার মতন লাল রঙের মুঠো খুলছে। খানিক বাদেই মুঠো মুঠো সোনা ছুঁড়ে দেবে আকাশময়। সেই ব্রাহ্ম মুহূর্তে দাদু দাঁড়িয়ে গেলেন পূর্বমুখ। বিজন জানে এখন স্তোত্র পাঠ করবেন উনি। বিজন দেখল নদীর শরীর থেকে ধোঁয়ারা সুতোর মতন উঠে যাচ্ছে না আকাশের দিকে, যেমনটি মহানন্দায় হতো। হয়তো সব নদীর চরিত্র সমান নয়, বা অথবা এখন সেই ঋতু নয়। হঠাৎ ও শুনল দাদু ডাকছেন, বিজু। দু হাতের মুঠোয় লাঠিটাকে ধরে দাদু বললেন, দেখেছ রাতটা কেমন খসে খসে পড়ছে? আমরা বলি ভোর হচ্ছে। আমার শরীরটা যদি খসে পড়ে তখন তুমি কি বলবে বিজু? বড় ভার জমে যাচ্ছে ভাই, এই এতগুলো বছরের ভার। তবু তো অভিজ্ঞতা শেষ হয় না। তোমাকে আমি কিছুই দিতে পারিনি। আমার এতগুলো বছর শুধু তোমাকে দিয়ে গেলাম, আমায় তো কেউ দেয়নি। সোনার কড়াইটা এখন উপুড় হয়ে যাবার সময় হয়েছে। জলের ওপর কচি কলাপাতার ছায়া মাখামাখি হতে শুরু করল। দাদু বললেন, গায়ে মুখে রোদ মাখো বিজু, এই রোদে কখনো ঘাম হয় না। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।